আচ্ছা, এরপরে এলিমেন্ট মানে তিনটি সুস্থিত বলের ক্রিয়ারেখার এবিসি ত্রিভুজের বাহুর সমান্তরাল, বাহু তিনটি দৈর্ঘ্য এত হলে এল এবং আচ্ছা, তো আমরা আগে একটা ত্রিভুজ নিই। একটা হচ্ছে এবিসি ত্রিভুজের এম বল হচ্ছে বিসি রেখার সমান্তরাল, তাহলে এটার আমরা ডিরেকশন বলতে পারি বিসি বরাবর। কারণ বিসি রেখার সমান্তরাল মানে যা কথা, বিসি রেখা বরাবর ক্রিয়া করা একই কথা। ভেক্টরের ক্ষেত্রে আমরা এটা অনেকবারই করছি, এটা না? ওকে। এবং আরেকটা হ্যাঁ। সি এ বরাবর, তাহলে এসি এর সমান্তরাল এবং ওইটার দিকে সেম। আর এবি এটা হচ্ছে এ থেকে বি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে 25, এটা হচ্ছে 60, এবং এটা হচ্ছে 65। ওকে। তাহলে এল, এল কোনটা? এটা হচ্ছে এল, এটা হচ্ছে এম, এবং এটা হচ্ছে এন। এল এবং এন, এল এবং এম মানে বলের সমষ্টি হচ্ছে 51 গ্রাম ওজন। আচ্ছা, যাই হোক। ওকে, তো কালকে এবং এর আগের ক্লাসে আমরা যে এখানে শিখছিলাম যে আমরা যদি তিনটা বলকে একটা ত্রিভুজের তিনটা বাহু বরাবর একই ক্রমে প্রকাশ করতে পারি, তাহলে তারা এখানে সাম্যাবস্থার সৃষ্টি করবে, তাই না? হ্যাঁ। এখানে এই তিনটা বলকে আমরা কিন্তু একটা ত্রিভুজের তিনটা বাহু বরাবর একই ক্রমে এখানে লিখছি। এবং এখানে প্রশ্নে বলে দিছে যে সুস্থিত তিনটা বল। এটা মানে কি? এখানে সুস্থিত বলতে বোঝায় যে এই বলগুলার কোনো এখানে প্রভাব নাই, এই তিনটা বল এখানে স্থির ভাবে আছে, অর্থাৎ এরা সাম্যাবস্থায় আছে। বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে। আমরা যদি এখানে লামি লিখতে চাই, তাহলে এই অবস্থাতে কিন্তু লামি লেখা যাবে না, কারণ এইখানে এইখানে প্রতিটা ক্রিয়া রেখা কিন্তু ভিন্ন ভিন্ন। তাহলে এদিক বরাবর আসবে 65, এদিক বরাবর যাবে 60। এটা বুঝছো? মানে ভেক্টর শিফটিং করলে এটা হয় আর কি।
হুম। তো এটা বুঝো নাই? বুঝছি। আচ্ছা। তাহলে আমরা এখানে কি লিখতে পারবো? এল, এটা এম, আর এটা হচ্ছে এন। আচ্ছা, এখানে লামে লিখে কি লাভ হবে? আচ্ছা দাঁড়াও দেখি। তাহলে এটা হবে সাইন, এই দুইটার মধ্যবর্তী। আচ্ছা, এইখানে তুমি এই যে এই দুইটা চিত্রের মধ্যে একটু এখানে কম্পেয়ার করো। আচ্ছা দাঁড়াও, আমি এটা একটু বড় করে আঁকাই। এগুলো ম্যাথ একটু ঝামেলা। আচ্ছা দেখো, এই যে এখানে বি পয়েন্টে আমরা একটু ভেক্টর শিফটিংটা একটু বড় ভাবে আঁকাই, তাহলে এটা কম্পেয়ার করতে পারবা। তাহলে এখানে বি পয়েন্ট থেকে এখানে 25 নিউটন তো আছে, 65 নিউটন এখানে আসবে এই বরাবর, আর 60 যাবে, ধরুন 60 যাবে এই বরাবর, তাই না? আচ্ছা, এখন এখানে খেয়াল করো, এই যে আমরা যখন এখানে 25 যখন নিচ্ছি, তখন এখানে আমাদের এই কোণটা আসবে 60 এবং 65 এর মধ্যবর্তী কোণ, মানে এইটা, এটা না? আচ্ছা দাঁড়াও, এটাকে এইভাবে লেখা যায় 60 65। এই যে তুমি কিন্তু চাইলে লামের উপপাদ্য এইভাবেও লিখতে পারো, একটা বল লিখে সাইন অন্য দুইটা বলের, যে এ এবং বি এর মধ্যবর্তী কোণকে এ, এই যে এই চিহ্নটার নাম যে কি এটা আমার মনে নাই, বাট এইভাবে লেখা যায় আর কি। তাহলে আবার আমরা যখন এখানে লিখবো 60, তাহলে এখানে নিচে কি হবে? সাইন 25 এবং 65 এর মধ্যবর্তী কোণ। আবার যখন 65 লিখবো, তখন হচ্ছে 25 এবং 60-র মধ্যবর্তী কোণ, এটা বুঝছো? এটাই তো আমাদের লামির উপপাদ্য আর কি। হ্যাঁ, বুঝছি। আচ্ছা দেখো, এখানে 60 এবং 65 এর মধ্যবর্তী কোণ তো এইটা, এটাকে কি লেখা যাবে? পাই মাইনাস এ লেখা যাবে না? এটা কি বুঝছো? না সরি, এখানে কি বলতেছি, পাই মাইনাস এ কেন? এইখানে হচ্ছে পাই মাইনাস, এই কোণটাকে এখানে কিভাবে লিখবো? হম আচ্ছা দেখো, এই যে এখন খেয়াল করো, এই কোণটা কার সমান এটা? এই যে এই কোণটা আর সি সমান না? এইটা আর সি কি সমান না তো? এটা আর এটা হচ্ছে সমান। দূর হ, এখানে মিলতেছে না তো এখানে লামি দিয়ে কি আসলে এটা, এটা কি মিলানো যাবে? আচ্ছা দাঁড়াও আমি একটু দেখি, এখানে আছে 60,
65, তাহলে এটার এইটার মধ্যবর্তী কোণ হচ্ছে এটা, এটা। তাহলে আমরা এই ত্রিভুজটাকে যদি এইখানে বিবেচনা করি, এটা হচ্ছে 60, তাহলে এটা হবে 25, আর এটা হচ্ছে 65। আচ্ছা দাঁড়াও, এটা খুবই কমপ্লিকেটেড, তারপরও আমি একটু এটা বুঝাই, এটা একটু খেয়াল করো। আচ্ছা, আমাদের এই লাইনটা এখানে থাকুক, আমি এই চিত্রটা একটু আবার আঁকাই, চিত্রটা আঁকাইলে বুঝতে পারবো। তো আমাদের এখানে প্রাথমিকভাবে চিত্রটা ছিল এইরকম, এই দিক বরাবর ছিল 65, এই দিক বরাবর ছিল 25, এই দিক বরাবর ছিল 60। আমরা এখানে ভেক্টর শিফটিং করে এটাকে নিয়ে আসছি এই বরাবর, আর 60 কে আমরা এখানে নিয়ে গেছি এই বরাবর। আচ্ছা, তারপরে এখন আমি যদি এই জায়গাতে এখানে যদি আরেকটা ত্রিভুজ আঁকাই, এটা ছিল এ বি সি, আমি এটার এখানে নাম দিলাম ডি। তাহলে এই যে এই বাহুটা, এইটা আমরা এইটাকে 25 বলতে পারি না, ডি এটাকে, এটা বুঝছো? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, বুঝছি। তাহলে আমাদের এই কোণটা হচ্ছে 60 এবং 65 এর মধ্যবর্তী কোণ। আচ্ছা, তো এখন আমরা এই লাইনটা যেটা লিখবো, এটা হচ্ছে ত্রিভুজ ডি বি এর জন্য। আচ্ছা, এখন খেয়াল করো, তাহলে আমরা এই যে 60 এবং 65 এর মধ্যবর্তী কোণকে এখানে কি লিখতে পারবো? সাইন বি লেখা যায়। তারপর 25 এবং 65 এর মধ্যবর্তী কোণকে লেখা যাবে সাইন এ। এবং 25 এবং 60-র মধ্যবর্তী কোণকে লেখা যাবে সাইন ডি। এটা আশা করি বুঝছো। এটা ক্লিয়ার? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, তো আমাদের এই বাহুটাকে বলছে এল, তাহলে আমরা এই বাহুটাকেও এল বলতে পারবো। আর এবং বি সি বরাবর হচ্ছে এল, সি এ বরাবর হচ্ছে এম, তাহলে যদি এইটা এম হয়, এই বাহুটা হবে এম। আর এটা এন তো এনই, কারণ এই যে আমাদের এবি বাহুটা তো দুই ত্রিভুজের ক্ষেত্রে কম। আচ্ছা, তো দেখো 25 এখানে, আমরা যখন 25 নিব সাইন বি, এখন আমরা যদি এখানে সাইন সূত্র লিখি, দেখো এটা কি আসবে, এল ডিভাইড বাই এটার বিপরীত কোণ সাইন বি। এবং আমরা যদি বাকিগুলোও লিখি, আমরা সবগুলো সমান কে লিখতে এখানে পারবো না, মানে এম ডিভাইড বাই সাইন এ, আবার এন ডিভাইড বাই সাইন বি সমান কে লিখতে পারবো না। এটা বুঝছো? হুম, বুঝছি। তাহলে সাইন বি এর জায়গায় এখানে 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 লেখা যাবে এল ডিভাইড বাই কে। আচ্ছা, তাহলে সিমিলারলি সাইন এর জায়গায় এখানে কি লেখা যাবে বলো তো? বলো, বুঝো নাই? আচ্ছা, এটা এটা বুঝো নাই, এটা তো সহজ। তো দেখো, আমরা যখন এল লিখবো, সাইন সূত্র কি, এল ডিভাইড বাই এটার বিপরীত কোণের সাইন। আবার যখন এম লিখবো, এটা কি হবে, সাইন এ। আবার যখন এন লিখবো তখন হবে
সাইন টি সমান হচ্ছে কে। তাহলে সাইন এ সমান লেখা যাবে এম ডিভাইড বাই কে। সাইন ডি সমান লেখা যাবে এন ডিভাইড বাই কে। তাহলে সবগুলা থেকে কে কে বাদ দিলে 25 ডিভাইড বাই এল, 65 ডিভাইড বাই এম, ধরো 60 ডিভাইড বাই এম, 65 ডিভাইড বাই এন, এটা বুঝছো? বুঝছি। আচ্ছা, এখনো কোনো কনফিউশন থাকলে বলতে পারো, এটা কিন্তু অনেক 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 ঝামেলা আছে। এটা বুঝছো পুরোপুরি? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, এটা তারপরেও নিজে আবার দেখবা আমরা। এই যে এই লাইনটা তো সহজ, লামির উপপাদ্য। এবং আমাদের এই যে ভেক্টর শিফটিং অবস্থায় বা এই ত্রিভুজে লামির উপপাদ্য লেখাটা অনেক টাফ, জন্য আমরা এখানে আরেকটা ত্রিভুজ এখানে নিয়ে আসছি যাতে কোনগুলো আমাদের ক্লিয়ারলি বোঝা যায় আর কি। ওই জন্য আমরা এখানে এইটার আহ এটাকে কি বলে সর্বসম আরেকটা ত্রিভুজ এখানে আঁকছি। আঁকার পরে আমাদের এটা হয়েছে। তো এখন এখানে সেকেন্ড লাইন থেকে থার্ড লাইন আমাদের আসলো কিভাবে? এই যে এই সূত্র থেকে। এই সূত্রটা আমাদের সাইন সূত্র, আমরা তো এটা জানি। আচ্ছা। আচ্ছা, এখন এই লাইন থেকে আমরা যদি লিখি, দেখো এই লাইনটাকে আমরা যদি, এটা 25 এল, 60/m। আচ্ছা, এখন এখানে আমাদের অনুপাতের একটা ধর্ম আছে। এটা হচ্ছে, এখন আমি যদি লিখি 2, 3, 4, 6, এই দুটোর অনুপাত সেম না? হ্যাঁ। এখন এই লবে লবে যোগ এবং হরে হরে যোগ করলে এটা কত হয়? 6/9। তো 6/9 এর ক্ষেত্রেও তো এটা এটা কত হয়? 3 দ্বারা এখানে ভাগ করলে 2:3 তো হয়। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। তাহলে আমরা যদি এটাকে লবে লবে যোগ করি এবং আমরা যদি এটাকে হরে হরে যোগ করি, এটা হবে এর সমান। এটা আশা করি ক্লিয়ার। এবং এইটা সমান হচ্ছে 85। আর এল প্লাস এম এর সমষ্টি প্রশ্নে দেওয়া 51। তাহলে এটা হচ্ছে 51। আচ্ছা, তাহলে এখন এইটা, আর আমরা যদি প্রথমটা সমান ধরি, তাহলে আমরা এখান থেকে এল সমান আমরা এখান থেকে বের করতে পারবো। আচ্ছা, এটা কত আসে? এটা দেখো তো এটা কত আসে। এটা ক্যালকুলেটর কি আছে সাথে? দাও দেখতেছি। এইটা আমাদের ক্যালকুলেশন হচ্ছে যে 25/85, এটা আসলে 15। তাহলে এটা হচ্ছে 15, আর এল প্লাস এম এর এই যোগফল আছে 51। তো এল সমান যদি 15 আসে, এম সমান আসবে 36। আচ্ছা, এরপরে আবার এগুলা তিনটা এখানে রেশিও তো সমান, তাহলে আবার এইটা সমান, মানে এই দুইটাও তো সমান লেখা যায়, এটা এটা বুঝছো? এখন তুমি এই দুইটা সমান লেখো অথবা না লেখো, তুমি যদি এই দুইটাও সমান এখানে ধরে নাও, তাও তো আমরা এখানে এম এর মান তো জানি। অতএব 60/m এর মান ইজ ইকুয়াল টু 65/n। এইখান থেকেও কিন্তু এন এর মান বের করা যায়। বুঝছো এটা? তাহলে এখানে আসবে
39। এই ম্যাথটা ক্লিয়ার? হ্যাঁ। এটা অনেক মানে একটু কমপ্লিকেটেড ছিল আর কি, বাট খুব বেশি লেন্দি না। এটা নিজে একবার এটা বুঝলে তখন এটা অনেক বেশি সহজ হয়ে যাবে। তো এটা অবশ্যই নিজে প্র্যাকটিস করবা, তাহলে এটা একদম সহজ হয়ে যাবে। আচ্ছা, এখন এখন এইখানে বলছে যে 2L দৈর্ঘ্য বিশিষ্ট এ বি আনুভূমিক সরলরেখার এ এবং বি প্রান্তে এল এবং 2L দৈর্ঘ্য বিশিষ্ট সুতার প্রান্ততে আবদ্ধ আছে, তাদের অপর প্রান্ততে গিট দিয়ে সি বিন্দুতে বাঁধা এবং ডাব্লিউ ওজনের বস্তু বহন করে, সুতাদ্বয়ের টান নির্ণয় করো। আচ্ছা, এই যে এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এইখানে দেখো, এ বি একটা আনুভূমিক সরলরেখা, এ বি একটা হচ্ছে আনুভূমিক সরলরেখা যেটার দৈর্ঘ্য প্রশ্নে বলে দেওয়া 2L। এ এবং বি প্রান্তে এল এবং 2L দৈর্ঘ্য বিশিষ্ট সুতার প্রান্তদ্বয় আছে, তাদের অপর প্রান্ত সি বিন্দুতে গিট দিয়ে বাঁধা। আচ্ছা, এখন এখানে এ প্রান্তে আছে এল দৈর্ঘ্য বিশিষ্ট এবং বি প্রান্তে আছে 2L দৈর্ঘ্য বিশিষ্ট আনুভূমিক সরলরেখার এ এবং বি প্রান্তে এল এবং 2L দৈর্ঘ্য বিশিষ্ট সুতার প্রান্তদ্বয় আবদ্ধ আছে, তাদের অপর প্রান্তদ্বয় গিট দিয়ে সি বিন্দুতে বাঁধা। আচ্ছা, 2 নাম্বারটা, তাহলে এখানে এ প্রান্তর যে সুতা এটা হচ্ছে ছোট, আর এখানে বি প্রান্তের যে সুতা এটা হচ্ছে বড়। ওকে, এবং এদের যে এই দুইটা সুতার যে অপর প্রান্ত এটা সি বিন্দুতে গিট দিয়ে বাঁধা, তাহলে এখানে এ প্রান্তের সুতার দৈর্ঘ্য এল আর এটা হচ্ছে 2L। এটা বুঝছো? হ্যাঁ, হ্যাঁ বুঝছি। 2L। ওকে, আচ্ছা দাঁড়াও, এটা আগে ছোট ঢাকা, এটা হচ্ছে সি পয়েন্টে এটা গিট দিয়ে বাঁধা। ওকে, তো এটা নিউটনও বলবিদ্যায় আমরা সুতার টান পড়ছিলাম। এখন এসি এবং বিসি এই দুইটা কিন্তু দুইটা ভিন্ন সুতা, এবং এদের মাঝখানে গিট আছে। তো যদি গিট থাকে তাহলে গিটের দুই প্রান্তের সুতার টান দুই রকম হবে, আর যদি গিট না থাকে তাহলে দুই প্রান্তের সুতার টান সেম হবে। এটা আমাদের এই চ্যাপ্টারে অন্যান্য আরো অনেক জায়গায় লাগবে। যদি গিট থাকে তাহলে সুতার টান ভিন্ন হবে, আর যদি গিট না থাকে তাহলে সুতার টান একই হবে। Okay, তাহলে আমরা এই প্রান্তের সুতার টান এখানে ধরে নিলাম T1, এই প্রান্তের সুতার টান হচ্ছে T2, এবং এই বরাবর হচ্ছে ডাব্লিউ ওজন। আচ্ছা, এখন আমরা যদি এখানে এখানে লামির উপপাদ্য নেই। আচ্ছা, আমরা এখানে কেন লামির উপপাদ্য নিতে পারবো, কারণ এই সুতাগুলো টান টান অবস্থায় অথবা এরা সি বিন্দুতে যখন এদেরকে গিট দিয়ে এখানে বেঁধে রাখা হয়েছে তখন এরা ওই অবস্থাতে আছে আর কি। তো এবং এরা একটা ডাব্লিউ ওজনের বস্তু কিন্তু বহন এই করে। তো এই এই ডাব্লিউ হচ্ছে এইটা, মানে এই সুতাটা সি বিন্দু থেকে একটা ডাব্লিউ ওজনের বস্তু বহন করে। তো একটা বস্তু আমরা যদি দুইটা দড়ির মাধ্যমে এখানে বেঁধে যদি রেখে দিই, ওই বস্তুটা তো আমাদের ওইভাবেই
থাকবে আর কি। ওর মধ্যে কিন্তু কোনো কোনো নড়াচড়া আসবে না, তাহলে বলা যায় যে এই বলগুলো ভারসাম্যে আছে। তাহলে আমরা যদি এখানে লামের উপপাদ্য নেই, এখানে আসবে T1 সাইন, আচ্ছা আমরা এই পয়েন্টের একটা নাম দেই, এটা হচ্ছে ডি পয়েন্ট। তাহলে এটা আসবে সাইন বি সি ডি, T2 সাইন এ সি ডি, এবং ডাব্লিউ সাইন এ সি বি। তাহলে এটা হচ্ছে T1 সাইন বি সি ডি কে, এই কোণটাকে আমরা চাইলে এখানে কি লিখতে পারবো? আচ্ছা এটার নাম দিই ই। পাই মাইনাস বি সি ই লিখতে পারবো না এটাকে? পাই মাইনাস বি সি ই। আর এ সি ডি খেয়াল করো, এটা হবে পাই মাইনাস এ সি ই। আর এটা তো আমাদের এই ত্রিভুজের ভিতরেরই কোণ, এটা এই অবস্থায় থাকবে। তাহলে এটা সাইন বি সি ই হয়। এবং এটা এ সি বি হবে। আচ্ছা এখন এখানে খেয়াল করো, সাইন, আচ্ছা এই কোণটা কিন্তু 90 ডিগ্রি, এই যে এ সি বি, এই কোণটা কিন্তু 90 ডিগ্রি। তাহলে সাইন বি সি ই, বি সি ই এতটুকু কোণ সমান এখানে কি লেখা যাবে? 90 মাইনাস এ সি ই। না আছে, দাঁড়াও, এইখানে এ সি ডি, এখানে বলছে যে ও সি ডি। আচ্ছা এটা আমাদের লেখার দরকার নাই, আচ্ছা wait, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। তাহলে এ সি ডি 90 মাইনাস, আচ্ছা এখানে খেয়াল করো এই যে, এখন এখানে আমাদের দুইটা এখানে ত্রিভুজ আছে, এই কোণটা আপাতত আমাদের 90 ডিগ্রি, এটা দরকার নাই। এখন এখানে খেয়াল করো এই যে, এই কোণটা করে যদি 90 ডিগ্রি হয়, এখানে এ সি ই এবং বি সি এ ই, যে দুইটা ত্রিভুজ আছে, এই কোণটা 90 ডিগ্রি হলে এই কোণ এবং এই কোণের সমষ্টি হবে 90 ডিগ্রি, তাই না? তাহলে এইখানে বি সি ই এর জায়গায় কি লেখা যাবে? 90 মাইনাস সি বি ই, এটা বুঝছো? হ্যাঁ। তাহলে সেম ভাবে এ সি ই এর জায়গায় 90 মাইনাস সি এ ই হবে, আর এটা সাইন এ সি বি, এটা আপাতত থাকুক। তাহলে এটা হয়ে যাবে কস সি
বিই, এইটা হয়ে যাবে কস সি এ ই, আর এটা সাইন এ সি বি। এটা থাকুক এইখানে। ওকে, এখন কস সি বিই, এইটা সমান আমরা কি লিখতে পারবো? সি বিই, তাহলে এতটুক এইখানে কত হবে? আচ্ছা, এখানে খেয়াল করো, এই যে সি বিই কোণ মানে এখানে যেটা সি বি এ কোণ মানে তো তাই না? এটা বুঝো নাই? সহজ তো। এই যে, বুঝছি। আচ্ছা দেখো, তাহলে আমরা যদি এখন এবিসি ত্রিভুজে খেয়াল করি, তাহলে সি বি এ সমান এখানে কি হবে? এইটার বি কোণের যে দুইটা বিপরীত বাহু, অর্থাৎ এইখানে হবে এল এর উপর স্কোয়ার, তারপর 2l এর উপর স্কোয়ার। না না, এটা আমরা একটু আগে যে কজের যে সূত্রটা এখানে এখানে দেখে আসলাম, এটা হবে 2l এর উপর স্কোয়ার, 2l এর উপর স্কোয়ার মাইনাস বি কোণের বিপরীত বাহু অর্থাৎ এল এর উপর স্কোয়ার, নিচে 2 ইন্টু, এটা হবে এই দুইটার এই কোণের বিপরীত বাহু ব্যতীত অন্য দুইটা, তার মানে 12 ইন্টু 12। এটা বুঝছো? এটা বুঝো নাই? আর না। আচ্ছা দেখো, এই যে এইটা হচ্ছে এ বাহু, এটা বি বাহু, এটা সি বাহু, এটা যদি এ কোণ হয় তাহলে কজ এ সমান কি? বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইড বাই 2bc। অর্থাৎ এ কোণের বিপরীত বাহু হবে এই যে এইটা, আর এখানে বি স্কোয়ার সি, ওই দুইটা ব্যতীত অন্য দুইটা বাহু, এবং নিচে যে বি ইন্টু সি আছে ওইটা হচ্ছে এ কোণের ব্যতীত অন্য দুইটা বাহু। কোনো কথা শুনবো না, হুম। আমি এটা কোনো বুঝছো? কথা শুনবো না তুমি তাহলে এখানে হবে 4। আমরা যখন বি কোণ নিব তখন বি কোণের বিপরীত কেমন করে ভাবতাম তো এল, আমি দেখাইতে এল বসবে এইখানে, আর এই দুইটা হচ্ছে তার বিপরীত বাহু ব্যতীত অন্য দুইটা বাহু আর কি, মানে এটা হচ্ছে 2l এর উপর স্কোয়ার, 2l এর উপর স্কোয়ার, নিচে হচ্ছে 2 ইন্টু bc বলতে 12 এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, তো এখন এইখানে তুমি ক্যালকুলেশন করলে আহ এইখানে পাবা 8/7/8 হবে এইখানে। আর কস সি এ ই মানে এখানে যা কথা, কস সি এ বি বলতে তাই কথা। তো সেম ভাবে এটা তুমি এই পরবর্তীতে এটা এটা মিলাই এই যে দেখিও, এটা আসবে 12 এর উপর স্কোয়ার, এল এর উপর স্কোয়ার, আবার 12 এর উপর স্কোয়ার মাইনাস, তাহলে এই নিচে হবে 12 ইন্টু এল। এইটা ক্যালকুলেশন করলে আসে 1/4। আবার যখন আমরা কস এ সি বি নিব, তখন এটা আসবে 12 এর উপর স্কোয়ার, এল এর উপর স্কোয়ার, আবার 12 এর উপর স্কোয়ার, এখানে নিচে আসবে 12 ইন্টু এল। তাহলে এটাও আসে 1/4। আচ্ছা, আমাদের এই পর্যন্ত তো হইলো। এখন আমাদের এবিও 12 এবং বিসিও 12, তাহলে আমরা এখানে কি লিখতে পারি? এবি এবং বিসি, যদি এই দুইটা বাহু সমান হয়, এই দুইটা বাহুর বিপরীত কোণও কিন্তু সমান, তাই না? অর্থাৎ এবি বাহুর
বিপরীত কোণ হচ্ছে সি, এবং মানে এটা হচ্ছে এবং এবং বিসি বাহুর বিপরীত কোণ হচ্ছে এ। তাহলে সি এ বি কোণ অর্থাৎ এ কোণ এবং এ সি বি কোণ হবে সমান। যদি এই দুইটা সমান হয়, এদের এদের কোসাইনও তো সমান হবে, অর্থাৎ কজ এ কস সি সমান হবে। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, তাহলে কজ এ এবং কস সি। কজ এ আমরা এখানে কোনটা পাইছি? এই যে এইটা, এবং কস সি পাইছি এইটা। তো এই দুইটা তো অলরেডি আমরা সমান এখানে পেয়েই তো গেছি এখানে। আচ্ছা, এরপরে আমাদের ছিল সাইন এ সি বি। তো আমরা পাইছি কস এ সি বি এর মান। তো আমরা সাইন থেকে আমরা এটাকে, এটা কি হবে, 1 - cos² হবে না? সাইন এক্স সমান কি, এই √1 - cos²x, তাহলে এটা হবে cos² এসি। তাহলে কস এসিবি এর মান হচ্ছে 1/4, এইটা এখানে দিলে হবে √15/4। তাহলে এইখান থেকে T1 এর মান আমরা যদি এখানে বসাই, 7/8 হবে। T2 হবে 1/4, এবং T3 হবে সাইন এসিবি এর মান হচ্ছে √15/4। আমরা জাস্ট কস এসিবি, কস বিএসি এবং কস এবিসি এর মানগুলো এখানে বসাইছি। আচ্ছা আচ্ছা, এখানে T3 তো নাই, এখানে আছে ডাব্লিউ। তাহলে এইটা এইটা সমান আমরা যদি ধরি, তাহলে এখান থেকে T1 এর মান পাবো 7W 2√15, এবং শেষের দুইটাকে সমান ধরলে T2 এর মান পাবো W/√15। এটা বুঝছো ম্যাথটা? হ্যাঁ, বুঝছি। ওকে, এখন এইটা, এগুলো আবার রিভিশন দিয়ে আসবা। আমরা নেক্সট ক্লাসে এই যে এই সুতার টানের আরো ম্যাথ করলে তখন এগুলো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো আজকে এই পর্যন্ত থাক।